সুপ্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং এই সুস্থ থেকে আপনাদের পড়ালেখাটা চালিয়ে যাচ্ছেন। আজ আমি হাজির হয়েছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের হিসাব বিজ্ঞান বিভাগ এবং ব্যবস্থাপনা বিভাগের হিসাব বিজ্ঞান বিভাগ এবং ব্যবস্থাপনা বিভাগের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যার নাম কস্ট ভলিউম। এই কস্ট ভলিউম অধ্যায়ের আজকের আমার তৃতীয় লেকচার, অর্থাৎ ম্যাথমেটিক্যাল পর্ব। আমি আজকে ম্যাথমেটিক্যাল পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আপনাদের বোর্ডে যে প্রশ্নটি তুলে ধরেছি তা আপনাদের ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান অর্থাৎ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কমার্স পাবলিকেশন থেকে প্রকাশিত যে বইটি আপনাদের সাথে রয়েছে, সেই বইটি আপনারা খুলে দেখুন। সেখানে কস্ট ভলিউম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক নিয়ে আমি কথা বলছি। সেটি আপনাদের বইয়ে কোম্পানির নাম হিসাবে জাহিয়া কোম্পানি লেখা আছে, দেখবেন বন্ধুরা। তো আমি কথা না বাড়িয়ে অঙ্কে চলে যাচ্ছি। আপনারা জাহিয়া কোম্পানির অঙ্কটি বের করুন এবং সেখানে আমার সাথে মিলিয়ে দেখুন এই প্রশ্নটি সেখান থেকে নেওয়া হয়েছে বন্ধুরা। তাহলে এই জাহিয়া কোম্পানিতে আমি কি লক্ষ্য করতেছি বা আপনারা কি দেখতেছেন, একটু মনোযোগ দিয়ে দেখবেন। সেটা হলো, সেখানে ডিটেলস লেখা হয়েছে, তারপরে অ্যামাউন্ট টাকা লেখা হয়েছে এবং সর্বশেষ পার ইউনিট শব্দটি লেখা হয়েছে। ডিটেলস বলতে বিবরণকে বলা হচ্ছে, অ্যামাউন্ট বলতে টাকার পরিমাণগুলোকে বলা হচ্ছে, আর পার ইউনিট বলতে এখানে প্রাইসকে বোঝানো হয়েছে। তো ডিটেলসের মধ্যে রয়েছে সেলস, অ্যামাউন্টে দেখানো হয়েছে 4,50,000 টাকা এবং পার ইউনিটে দেওয়া হয়েছে 30 টাকা। তাহলে সেলসের টাকায়ও দেওয়া আছে, সেলসের পার ইউনিট আকারে দেওয়া আছে, মানে প্রাইস আকারে দেওয়া আছে। ভ্যারিয়েবল কস্ট টাকায় দেওয়া আছে 1,80,000 টাকা এবং পার ইউনিট বা প্রাইস আকারে দেওয়া আছে 12 টাকা। তাহলে সেলস থেকে ভ্যারিয়েবল কস্ট বাদ দিলে আমরা ইতিমধ্যে জেনেছি যে কন্ট্রিবিউশন পাওয়া যায়। সেই কন্ট্রিবিউশন টাকায় দেওয়া হয়েছে 2,70,000 এবং পার ইউনিটে দেওয়া হয়েছে 18 টাকা। তাহলে কন্ট্রিবিউশনের যদি টাকা দরকার হয় লিখবো আমরা 2,70,000, আর যদি কন্ট্রিবিউশন পার ইউনিট দরকার হয় তাহলে লিখবো আমরা 18 টাকা। ফিক্সড কস্ট দেখানো হয়েছে 2,16,000 টাকা এবং প্রফিট দেখানো হয়েছে 54,000 টাকা। বন্ধুরা, একটা অঙ্ক শুরু করতে গেলে আসলে যে সমস্ত তথ্যগুলো দরকার তা কিন্তু এই প্রশ্নে সব কিছু বিশ্লেষণ করে দেখানো হয়েছে। অতএব যা যা দরকার তা যদি প্রশ্নেই আমরা পেয়ে যাই, তখন অতিরিক্তভাবে ওয়ার্কিং করার দরকার হয় না, অতিরিক্তভাবে খসড়া করার দরকার হয় না বন্ধুরা। তাহলে আমরা কি কি পেলাম? সেলসের টাকা পেলাম, সেলসের প্রাইস পেলাম, ভ্যারিয়েবল কস্টের টাকা পেলাম, ভ্যারিয়েবল কস্টের প্রাইস পেলাম, কন্ট্রিবিউশনের টাকা পেলাম এবং কন্ট্রিবিউশনের পার ইউনিট পেলাম, ফিক্সড কস্টের টাকা পেলাম, প্রফিটের টাকা পেলাম। তাহলে একটি অঙ্ক করার জন্য যে সমস্ত মূল তথ্যগুলো দরকার তা কিন্তু আজকে সবগুলোই আমাদের দেখানো হয়েছে। অতএব আমাদের এখানে কোনো খরচা করার কোনো দরকার নাই। এখন আসেন রিকোয়ার্ড নাম্বার 1। 1 নাম্বার রিকোয়ার্ডটা আমাদের বলা হয়েছে ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট অ্যান্ড টাকা, অর্থাৎ ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটও বের করতে হবে আবার টাকাও বের করতে হবে। তাহলে ব্রেক ইভেন পয়েন্ট কি? সমচ্ছেদ বিন্দু। সমচ্ছেদ বিন্দু কি? এটি এমন একটি স্থান, এমন একটি জায়গা, এমন একটি প্ল্যাটফর্ম যেখানে পণ্য ক্রয় বিক্রয় করলে কোনো লাভ হবে না, কোনো লোকসান হবে না, অথবা যেখানে পণ্যের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য পরস্পর সমান, এমন একটি প্রেক্ষাপটকেই আমাদের সমচ্ছেদ বিন্দু বলা হয়। তাহলে সমচ্ছেদ বিন্দু আজকে দেখবেন ইউনিটেও বের করতে বলা হয়েছে এবং টাকার অঙ্কেও মূল্যায়ন করতে বলা হয়েছে। তাহলে আমরা প্রথমেই লিখলাম ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট। আমি আপনাদের যে 12টি সূত্র দিয়েছিলাম তার মধ্যে 1 নাম্বার সূত্রটি ছিল আমাদের ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট বন্ধুরা। তাহলে সেই ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটের সূত্রটা যদি বিশ্লেষণ করেন
তাহলে কোন সূত্রটা আপনি ব্যবহার করবেন ওই প্রাপ্ত তথ্যই আপনাকে বলে দিবে যে এই সূত্রটি তুমি আমার ব্যবহার করো। তাহলে আমাদের যেহেতু ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট ব্যবহার করতে বলেছে, তাহলে ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটের সূত্রটা, প্রথম সূত্রটা হলো ফিক্সড কস্ট ডিভাইডেড বাই সেলিং প্রাইস মাইনাস ভ্যারিয়েবল কস্ট প্রাইস। এই সূত্রটা ব্যবহার করা যাবে, কারণ আজকে ফিক্সড কস্ট আমাদের দেওয়া আছে 2,16,000 টাকা, সেলিং প্রাইস দেওয়া আছে 30 টাকা, ভ্যারিয়েবল কস্ট প্রাইস দেওয়া হয়েছে 12 টাকা। তাহলে এই সূত্রটা ব্যবহার করা যাবে। অথবা সূত্র 2 নাম্বারের 1 নাম্বার সিরিয়ালের 2 নাম্বার সূত্রটা অর হিসাবে দেখিয়েছিলাম, ফিক্সড কস্ট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন পার ইউনিট। আমরা এটাও দেখাতে পারবো, কারণ ফিক্সড কস্ট দেওয়া আছে এবং কন্ট্রিবিউশন পার ইউনিটও দেওয়া আছে। আমরা বলেছি অঙ্কের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে যে সূত্রটি বসালে মানটা অনায়াসে বের করা সম্ভব হয়, তখন আমরা কিন্তু সেই সূত্রটাই বসিয়ে থাকি। তাহলে আপনি এই ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটের যে দুটি সূত্র আমরা জানি, দুটি সূত্রের মধ্যেই আপনি দুটি সূত্রই আজকে ব্যবহার করতে পারবেন, কারণ প্রাপ্ত তথ্য বলতেছে দুটি সূত্রের মধ্যে যে কোনো সূত্র ব্যবহার করলেই মানটি অনায়াসে বের করা সম্ভব হবে বন্ধুরা। তাহলে আমি 1 নাম্বার সূত্রের যে ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট ছিল তার অর সূত্রটি অর্থাৎ 2 নাম্বার সূত্রটি ব্যবহার করলাম। তবে আপনি যদি ফিক্সড কস্ট ডিভাইডেড বাই সেলিং প্রাইস মাইনাস ভ্যারিয়েবল কস্ট প্রাইস ব্যবহার করেন, তাও কিন্তু ফলাফল একই আসবে। আর আমি সেটা ব্যবহার করলাম ফিক্সড কস্ট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন পার ইউনিট। তাহলে ফিক্সড কস্ট আমাদের দেওয়া হয়েছিল 2,16,000 টাকা এবং কন্ট্রিবিউশন বরাবর পার ইউনিট সিরিয়ালে যেটি দেওয়া আছে 18 টাকা। তাহলে যদি আমি ভাগ দেই, ভাগ দেওয়ার মাধ্যমে আমাদের 12,000 আসবে। যেহেতু সুনির্দিষ্ট করে আমাদেরকে ইউনিট বের করতে বলা হয়েছে, এই কারণে আমরা ফলাফলের সাথে ইউনিট শব্দটা লিখে দিব। যদি টাকা বের করতে বলা হয় টাকা লিখে দিব, ইউনিট বের করতে বলা হলে আমরা ইউনিট লিখে দিব। যেহেতু আজকে ইউনিট চেয়েছে, অতএব আমরা ইউনিট লিখে দিয়েছি। তারপরে দেখেন এখানে বলা হয়েছে এন টাকা অর্থাৎ বিইপি টাকা। তাহলে বিইপি টাকার আমি আপনাকে 4টি সূত্র দিয়েছিলাম। 4টি সূত্রের মধ্যে শেষ সূত্রটি ছিল ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট গুণন সেলিং প্রাইস। মনে রাখবেন, একই অঙ্কে যখন ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট এবং টাকা দুটোই চায়, ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটটাকে বের করে যদি তাকে আমি সেলিং প্রাইস দিয়ে গুণন দিতে পারি, তাহলে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট টাকা চলে আসবে। তবে অন্য সূত্রগুলোও ব্যবহার করা যাবে। তাহলে অন্য সূত্রগুলো একটু বড়, আর ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটকে সেলিং প্রাইস দিয়ে গুণন করা এই সূত্রটি কিন্তু ছোট। তাহলে এটা এইভাবে আমরা মনে রাখতে পারি, একই অঙ্কে যখন ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট এবং টাকা দুটোই চায়, ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটটাকে বের করে যদি তাকে আমি সেলিং প্রাইস দিয়ে গুণন করি, তাহলে কাঙ্ক্ষিত ফলাফলটা আমরা পেয়ে যাই বন্ধুরা। তাহলে তখন আমরা সূত্রটা লিখব বিইপি ইউনিট গুণন সেলিং প্রাইস, বিইপি ইউনিট গুণন সেলিং প্রাইস। তাহলে বিইপি ইউনিট আপনি পেয়েছেন 12,000 এবং সেলিং প্রাইস আমাদের প্রশ্নে ছিল 30 টাকা। যদি আমি এটা গুণন করে দেই তাহলে 3,60,000 চলে আসবে। আর ইংরেজিতে যখন আমরা লিখি তখন কিন্তু টাকা শব্দটা সামনে লিখে ফেলি। অতএব এই টাকাটা এখানে যদি লিখেন তাও হবে, আর যদি না লিখেন তাও হবে। প্রশ্ন কেন হবে? কারণ সেখানে আপনি ব্রেক ইভেন পয়েন্ট টাকা ব্র্যাকেটের মধ্যে দেখানো হয়েছে। অতএব এর ফলাফল যাই আসুক না কেন, সেটা টাকায় রূপান্তরিত হয়ে যাবে বন্ধুরা। তাহলে আমরা বললাম একই অঙ্কে যখন ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট এবং টাকা দুটোই থাকে, তখন ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটটাকে বের করে যদি তাকে আমি সেলিং প্রাইস দিয়ে গুণন করতে পারি, তাহলে ব্রেক ইভেন পয়েন্ট টাকা চলে আসবে নিঃসন্দেহে। আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি 2 নাম্বার রিকোয়ার্ডে। 2 নাম্বার রিকোয়ার্ডটা আমাদের লেখা হয়েছে টোটাল কন্ট্রিবিউশন। টোটাল কন্ট্রিবিউশন আমি আপনাদেরকে যখন ওই 12টি সূত্র দিয়েছিলাম, এই 12 সূত্রের 3 নাম্বার সূত্রটি ছিল আমাদের কন্ট্রিবিউশন, এবং সেখানে শুধুমাত্র কন্ট্রিবিউশন লেখা ছিল, সেখানে কিন্তু টোটাল শব্দটি লেখা ছিল না। তাহলে টোটাল কন্ট্রিবিউশন আর শুধুমাত্র কন্ট্রিবিউশনের মধ্যে অবশ্যই পার্থক্য আছে বন্ধুরা। আমি সূত্রের মধ্যে যখন কন্ট্রিবিউশন দিয়েছি তখন কিন্তু টোটাল কথাটি দেইনি, কিন্তু আজকের জাহিয়া কোম্পানি কমার্স পাবলিকেশন বইয়ের জাহিয়া কোম্পানির যে অঙ্কটি আমরা করতে যাচ্ছি আজকে, সেখানে কিন্তু আমাদের টোটাল কন্ট্রিবিউশন শব্দটি লেখা আছে। মনে রাখবেন, যখন আমাদের কন্ট্রিবিউশন বের করতে না বলে টোটাল কন্ট্রিবিউশন আমাকে বের করতে বলবে, তখন তার সূত্রটা হবে ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট গুণন কন্ট্রিবিউশন পার ইউনিট। নতুন সূত্র
তাহলে যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে যদি শুধুমাত্র কন্ট্রিবিউশন বের করতে বলা হয় তখন সেলস মাইনাস ভ্যারিয়েবল কস্ট অথবা সেলস গুণন পিভি রেশিও অথবা ফিক্সড কস্ট প্লাস প্রফিট। আর যখন টোটাল কন্ট্রিবিউশন বের করতে বলা হয় তখন কিন্তু সূত্রটা হলো ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট গুণন কন্ট্রিবিউশন পার ইউনিট। তাহলে ইতিমধ্যে আমি ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট বের করেছিলাম 12,000, আর কন্ট্রিবিউশন পার ইউনিট আমাদের বের করে দেখানো হয়েছে 18 টাকা। এটা যদি আপনি গুণন করেন তাহলে ফলাফল দাঁড়াচ্ছে 2,16,000 টাকা। এটাই হলো আমাদের টোটাল কন্ট্রিবিউশন ইউনিট, টোটাল কন্ট্রিবিউশন। তাহলে আপনি লক্ষ্য করবেন যে আপনাকে কন্ট্রিবিউশন করতে বলেছে না টোটাল কন্ট্রিবিউশন করতে বলেছে। যদি শুধুমাত্র কন্ট্রিবিউশন বের করতে বলা হয় তাহলে তার সূত্র হলো সেলস মাইনাস ভ্যারিয়েবল কস্ট অথবা সেলস গুণন পিভি রেশিও অথবা সেলস গুণন সিএম রেশিও অথবা ফিক্সড কস্ট প্লাস প্রফিট। আর যদি টোটাল কন্ট্রিবিউশন নির্ণয় করতে বলা হয় তখন তার সূত্র হবে ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট গুণন কন্ট্রিবিউশন পার ইউনিট। তাহলে আমি নিয়ে যাচ্ছি আপনাদের 3 নাম্বার সিরিয়ালে। 3 নাম্বার সিরিয়ালটার দিকে একটু মনোযোগ দেন আপনারা। সেখানে স্পষ্ট করে বলা হয়েছে হাউ মেনি ইউনিট আর টু বি সোল্ড। হাউ মেনি ইউনিট মানে কতগুলো একক, আর টু বি সোল্ড বিক্রয় করতে হবে, হোয়েন প্রফিট টাকা 90,000। অর্থাৎ তুমি যদি 90,000 টাকা মুনাফা অর্জন করতে চাও তাহলে কতগুলো একক পণ্য তোমাকে বিক্রি করতে হবে। এইখানে একটা কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে হাউ মেনি ইউনিট আর টু বি সোল্ড, কতগুলো একক তুমি বিক্রি করবে, হোয়েন যখন প্রফিট 90,000। অর্থাৎ প্রফিট যদি তুমি 90,000 টাকা অর্জন করতে চাও তাহলে তোমাকে কত একক পণ্য বিক্রি করতে হবে। আমি কিন্তু আপনার যখন সূত্রগুলো দিয়েছিলাম সূত্রের শেষের দিকে 2য় নাম্বার স্টার চিহ্ন দিয়ে আমি লিখে দিয়েছিলাম যে প্রশ্নটিতে প্রফিট বের করে দেওয়ার পর যদি আমাদেরকে সেলস নির্ণয় করতে বলে তাহলে বুঝতে হবে এটা নিঃসন্দেহে টার্গেট সেলস। এর হাউ মেনি ইউনিট বলার কারণে বুঝতে পারতেছি একক, অর্থাৎ টার্গেট সেলস একক, অর্থাৎ টার্গেট সেলস ইউনিট। তাহলে আমরা মনে রাখবেন টার্গেট সেলস ইউনিট দিয়েও বের করা যায়, আবার টার্গেট সেলস টাকা দিয়েও বের করা যায়। যদি টার্গেট সেলস টাকা দিয়ে বের করা হয় তাহলে আমি আপনাদের 12 নাম্বার সূত্রটি দিয়েছিলাম ফিক্সড কস্ট প্লাস আর্ন প্রফিট ডিভাইডেড বাই পিভি রেশিও। আর যখন টার্গেট সেলস ইউনিট নির্ণয় করতে হবে তখন তার সূত্র ঠিক সেম হবে, ফিক্সড কস্ট প্লাস আর্ন প্রফিট, ফিক্সড কস্ট প্লাস আর্ন প্রফিট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন পার ইউনিট। মনে রাখবেন নিচে যদি আপনি পিভি রেশিও বা সিএম রেশিও দিয়ে ভাগ দেখান তাহলে সেটা টার্গেট সেলস টাকা হয়ে যাবে, আর যদি আপনি কন্ট্রিবিউশন পার ইউনিট দিয়ে ভাগ দেন তাহলে টার্গেট সেলস ইউনিট হয়ে যাবে। একই সূত্রের ব্যবহার 2 রকম, সেটি আপনাদের মনে রাখতে হবে। তাহলে আমরা ব্যাখ্যা করেছিলাম প্রফিট বের করে দেওয়ার পর যদি সেলস নির্ণয় করতে বলা হয় নিঃসন্দেহে সেটা টার্গেট সেলস। আর যেহেতু আজকে স্পষ্ট ভাষায় বলছে হাউ মেনি ইউনিট আর টু বি সোল্ড, কতগুলো একক পণ্য বিক্রি করতে হবে, তাহলে মুনাফার পরিমাণ নির্দেশ করে দিয়েছে, বিক্রয় নির্ণয় করতে বলছে, অতএব এটা টার্গেট সেলস। আর হাউ মেনি ইউনিট বলে দিয়েছে মানে একক সংখ্যা জানতে চেয়েছে, অতএব এটা আমাদের টার্গেট সেলস ইউনিট। তাহলে টার্গেট সেলস ইউনিটের সূত্রটি হলো ফিক্সড কস্ট প্লাস আর্ন প্রফিট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন পার ইউনিট। এখানে একটি কথা গুরুত্ব দিয়ে মনে রাখবেন, ফিক্সড কস্ট প্লাস আর্ন প্রফিটকে ঠিক রেখে যদি আপনি নিচে পিভি রেশিও বা সিএম রেশিও দেন তাহলে টার্গেট সেলস টাকা হয়ে যাবে। আর যদি সিএম রেশিও বা পিভি রেশিও না দিয়ে যদি আপনি কন্ট্রিবিউশন পার ইউনিট দেন তাহলে কিন্তু টার্গেট সেলস ইউনিট হয়ে যাবে। আবার কন্ট্রিবিউশন পার ইউনিট না লিখে যদি আমি সেলিং প্রাইস মাইনাস ভেরিয়েবল কস্ট প্রাইস দিয়ে ব্যবহার করি তারপরেও কিন্তু এটা টার্গেট সেলস ইউনিটে বের হয়ে আসবে, কারণ কন্ট্রিবিউশন পার ইউনিটকে ভাঙলে পাওয়া যায় সেলিং প্রাইস মাইনাস ভেরিয়েবল কস্ট প্রাইস। তাহলে আপনি কন্ট্রিবিউশন পার ইউনিট দিয়ে লিখলেই টার্গেট সেলস ইউনিট হবে, সেলিং প্রাইস মাইনাস ভেরিয়েবল কস্ট প্রাইস লিখলেও টার্গেট সেলস ইউনিট হয়ে যাবে। আর একমাত্র পিভি রেশিও বা সিএম রেশিও দিয়ে ভাগ দিলে টার্গেট সেলস টাকা হয়ে যাবে। যেহেতু আজকে আমাদের বলছিল হাউ মেনি ইউনিট আর টু বি সোল্ড,
কতগুলো একক মাল তোমাকে বিক্রি করতে হবে হোয়েন দি প্রফিট অফ টাকা 90,000, যখন তুমি 90,000 টাকা মুনাফা অর্জন করতে চাও। তাহলে ফিক্সড কস্ট আমরা বের করে নেইনি, বরং প্রশ্নে বের করে দেওয়া ছিল 2,16,000। আনপ্রফিট বলতে প্রত্যাশিত মুনাফা, অর্থাৎ লক্ষ্য স্থিত মুনাফা, অর্থাৎ নির্ধারিত করে দেওয়া মুনাফা। এই নির্ধারিত করে যে মুনাফাটা দেওয়া থাকে তাকে আমরা আর্ন প্রফিট বলে থাকি। আর কন্ট্রিবিউশন পার ইউনিট আমাদের বের করা হয়েছিল, প্রশ্নেই দেওয়া ছিল 18 টাকা। তাহলে আপনি যোগ দিয়ে দিবেন 2,16,000 এবং 90,000 যোগ করলে হবে 3,06,000। 3,06,000কে যদি আপনি 18 দিয়ে ভাগ দেন তাহলে একটা ফলাফল আসবে। সেই ফলাফলটা আপনি অবশ্যই ক্যালকুলেটরে নিয়ে আসার চেষ্টা করবেন, কখনোই মনে মনে করার চেষ্টা করবেন না, তাহলে ভুল হয়ে যাবে। তাহলে 3,06,000কে আপনি 18 টাকা দিয়ে যদি ভাগ দেন তাহলে আসতেছে আমাদের 17,000। আর যেহেতু ইউনিট কথাটি স্পষ্ট করে বলা হয়েছে, অতএব 17,000-এর সাথে তখন আপনাকে কি করতে হবে, ইউনিট কথাটি লিখে ফেলতে হবে। বন্ধুরা, আমি আপনাদের নিয়ে যাচ্ছি 4th নাম্বার সিরিয়ালটা, অর্থাৎ 4 নাম্বার রিকোয়ারমেন্ট। সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 4 নাম্বার রিকোয়ারমেন্টের মধ্যে বলা হয়েছে এমএস টাকা এন্ড পার্সেন্টেজ টার্ম। এমএস বলতে মার্জিন অফ সেফটি, এমএস বলতে মার্জিন অফ সেফটি। তাহলে মার্জিন অফ সেফটি টাকায় বের করতে বলেছে, এন্ড এবং পার্সেন্টেজ এবং শতকরা আকারে প্রকাশ করতে বলেছে। তাহলে মার্জিন অফ সেফটির শতকরা আকারে প্রকাশ করা মানে কিন্তু এমএস রেশিও, অর্থাৎ মার্জিন অফ সেফটি রেশিও। তার মানে আমরা বুঝতে পারলাম এমএস একবার টাকা দিয়ে বের করতে হবে এবং একবার রেশিও বের করতে হবে, অর্থাৎ পার্সেন্টেজ বের করতে হবে। তাহলে আমি প্রথমেই, যেহেতু আমাদের স্পষ্ট ভাষায় বলছে এমএস টাকা, তাহলে এমএস টাকার সূত্র আমি আপনাদের লিখে দিয়েছিলাম, অ্যাকচুয়াল সেলস মাইনাস ব্রেক ইভেন সেলস। অ্যাকচুয়াল সেলস মাইনাস ব্রেক ইভেন সেলস। এইখানে আমি আপনাদের প্রদত্ত 12টি সূত্রের পরে প্রথম স্টার চিহ্ন দিয়ে লিখে দিয়েছিলাম, প্রশ্নে থাকা সেলসকে বলা হয় অ্যাকচুয়াল সেলস, আর ব্রেক ইভেন পয়েন্ট টাকাকে বলা হয় ব্রেক ইভেন সেলস। তাহলে প্রশ্নে যে আজকে সেলসটা দেওয়া আছে 4,50,000 টাকা, সেটা হলো আমার অ্যাকচুয়াল সেলস। আর 1 নাম্বার রিকোয়ার্ডের মধ্যে আমি ব্রেক ইভেন পয়েন্ট টাকা বের করেছিলাম 3,60,000 টাকা, সেটা কিন্তু আমাদের ব্রেক ইভেন সেলস। ব্যাখ্যাটা ছিল ঠিক এইরকম যে প্রশ্নে যে সেলসটা দেওয়া থাকবে সেটা অবশ্যই অ্যাকচুয়াল সেলস, আর ব্রেক ইভেন পয়েন্ট টাকা আকারে যেটা আমরা নিজেরা রিকোয়ারমেন্ট করেছি বা নিজেরা বের করেছি সেটা হলো ব্রেক ইভেন সেলস। মনে রাখার জন্য আমি কয়েকবার বলেছি, বারবার বলেছি, বারবার বলবো, সেটা হলো প্রশ্নে থাকা সেলসকে বলা হয় অ্যাকচুয়াল সেলস, আর ব্রেক ইভেন পয়েন্ট টাকাকে বলা হয় ব্রেক ইভেন সেলস। তাহলে প্রশ্নে যে সেলসটা ছিল 4,50,000 সেটা আমাদের অ্যাকচুয়াল সেলস হয়ে গেল, আর ব্রেক ইভেন পয়েন্ট টাকা অর্থাৎ বিইপি টাকা আজকের রিকোয়ার্ডের 1 নম্বরে আমরা বের করেছিলাম বিইপি টাকা, সেটা হলো আমাদের ব্রেক ইভেন সেলস। বসিয়ে দিলাম। তাহলে অ্যাকচুয়াল সেল 4,50,000, ব্রেক ইভেন সেলস আমার 3,60,000। এটা যদি আপনি মাইনাস করতে পারেন তাহলে ফলাফল আসলো 90,000, সেটি আপনার জন্য বলদ্ধ হয়ে গেল। বন্ধুরা, এখন আমাদের বলেছে এমএস এর পার্সেন্টেজ টার্ম। এই এমএস এর পার্সেন্টেজ টার্ম বলতে কিন্তু আমরা বুঝি মার্জিন অফ সেফটি রেশিও, আর মার্জিন অফ সেফটি রেশিওর সূত্রটা হলো মার্জিন অফ সেফটি যাকে আমরা সংক্ষেপে এমএস বলি, ডিভাইডেড হবে আমার অ্যাকচুয়াল সেলস, শেষের দিকে ইনটু দিয়ে আপনি করবেন 100। একটি কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে, আপনি যদি এমএস রেশিওতে মার্জিন অফ সেফটি কথাটি না লিখে অ্যাকচুয়াল সেলস মাইনাস ব্রেক ইভেন সেলস লিখেন তাও কিন্তু হবে, কিন্তু অ্যাকচুয়াল সেলস মাইনাস ব্রেক ইভেন সেলসের মাধ্যমে তো ওই মার্জিন অফ সেফটি পাওয়া যায়। এই কারণে আমি অ্যাকচুয়াল সেলস মাইনাস ব্রেক ইভেন সেলস না লিখে আমি লিখেছি মার্জিন অফ সেফটি। তাহলে মার্জিন অফ সেফটিকে এমএস দ্বারা প্রকাশ করা হয়। তাহলে সেই মার্জিন অফ সেফটির ক্ষেত্রে এমএস আর বইয়ের মধ্যে থাকা বা প্রশ্নের ভিতরে থাকা যে সেলস তার নাম অ্যাকচুয়াল সেলস। দেখে দেখে মানটি বসিয়ে দিবেন, ফলাফল চলে আসবে। মার্জিন অফ সেফটি আমরা পেয়েছি 90,000। অ্যাকচুয়াল সেলস কোনটি?
বইয়ের মধ্যে যেটা ছিল অর্থাৎ প্রশ্নের ভিতরে যেটি ছিল সেটি হলো আমার অ্যাকচুয়াল সেলস। তাহলে আপনারা এই সমাধানটার মান বসিয়ে দিবেন 90,000কে 4,50,000 দিয়ে ভাগ দিলেই এবং 100 দিয়ে গুণন দিলে আমাদের 20% ফলাফল চলে আসবে বন্ধুরা। তাহলে আজকে আমি আপনাদের এই কস্ট ভলিউম 3rd ইয়ার হিসাব বিজ্ঞান বিভাগ এবং ব্যবস্থাপনা বিভাগের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর কস্ট ভলিউম থেকে কমার্স পাবলিকেশন কর্তৃক প্রকাশিত যে বইটি, সেই বই থেকে জাহিয়া কোম্পানি নামের অঙ্কটি আপনাদের সমাধান করে দিলাম। আপনারা আমার সাথে থাকুন, আমার চ্যানেলের সাথে থাকুন, অ্যাকাউন্টিং কেয়ার বাই বেলাল স্যার এই চ্যানেলে থাকুন। আমি আপনাদের প্রত্যেকটি প্রশ্নের সমাধান খুব সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমি যে অঙ্কটি করেছি, আগামী দিন আরেকটি অঙ্ক করব, আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক করব। সে নাগাদ সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।